powered by Only Watches. সহ নিবেদক জ্যাক অলিভল, Eastern India's largest selling Ayurvedic herbal body oil. নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। আর আজকে এখন তো সবার মন বোধহয় ভারতীয় সমর্থকদের খুব ভালো, কারণ এই বিশ্বকাপের টি-20 বিশ্বকাপের সবচেয়ে বড় ব্যবধানে ভারত জিতেছে। 93 রানে উড়িয়ে দিয়েছে নামিবিয়াকে। একটু আগে ম্যাচ শেষ হলো দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে, যেটাকে আমরা কোটলা বলে থাকি, ফিরোজ শাহ কোটলা নামে বিখ্যাত, যেখানে আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ আছে। একটু পরেই জয়জ্যোতির সঙ্গে কথা বলবো। কিন্তু দারুণ জয়। হার্দিক পান্ডিয়া ম্যান অফ দ্য ম্যাচ হলেন, ব্যাটিং এবং বোলিংয়ে দুটোই খুব শীর্ষ কৃতিত্বের জন্য। এবং যত ভারতীয় অলরাউন্ডাররা যত ভালো খেলবেন এই টুর্নামেন্টে, তার নাম হার্দিক পান্ডিয়া হোক কি অক্ষর প্যাটেল হোক কি শিবম দুবে হোক, মনে রাখবেন তত বেশি ঝলমল করবে ভারতের সম্ভাবনা। কারণ অলরাউন্ডাররা মাঝখানে ফ্লেক্সিবিলিটি আনেন। এবং কার না মনে আছে যে 83 বিশ্বকাপে অলরাউন্ডাররাই ভারতকে জিতিয়েছিলেন। একজন কপিল দেব, একজন মদনলাল, একজন রজার বিনি, একজন মহিন্দ্র অমরনাথ। অলরাউন্ডার যত থাকেন টিমের ব্যালেন্সটা তত ভালো থাকে। স্টেডিয়াম বুলেটিন কো পাওয়ার্ড বাই, আপনারা জানেন যে আমাদের স্পন্সরদের নাম, তা আমি আবার বলে দিচ্ছি, কো পাওয়ার্ড বাই অনলি ওয়াচেস এবং কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল এবং গিফট স্পন্সর্ড বাই অ্যাশিওর। আজকেও কুইজ আছে, সফল উত্তরদাতার নাম আছে, সব আছে। কিন্তু আগে একটু ম্যাচটার পর্যালোচনা করি। এই ম্যাচে আজকে যখন খেলা শুরু কিছুক্ষণ আগে আইসিসির একটা মেল এলো, খুব আশ্চর্য হয়ে গেছিলাম। কারণ মেলে ক্যাপ্টেনের নাম লেখা ছিল সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন ভারতীয় দলের ক্যাপ্টেন, সবে তিনি ভারতীয় দলে ঢুকেছেন, মানে তার তো খেলারই কথা ছিল না। অভিষেক শর্মা ইনজিয়ার্ড হওয়াতে, ইনজিয়ার্ডও ঠিক নয় অ্যাকচুয়ালি, আনওয়েল হওয়াতে তিনি মাঠে ঢোকেন এবং খেলেন। সঞ্জু স্যামসন শুরু করেছিলেন দারুণ। আমাদের মনে হয়েছিল যে প্যারাডাইস লস্ট অ্যান্ড প্যারাডাইস ওয়ান, এরম কিছু তার সম্পর্কে বলতে হবে। কিন্তু 8 বলে 22 রান করার পর সঞ্জু স্যামসন ফিরে যান। এবং যখন সঞ্জু স্যামসন ঝড় তুলছেন, সেই সময় ঈশান কিশনকে দেখে মনে হচ্ছিল তিনি বোধহয় আজকে সাপোর্টিং রোলে আছেন। কিন্তু তারপরে দেখা গেল ঈশান কিশানই ইনিংসটাকে ধরলেন। আমি হলপ করে বলতে পারি যে ঈশান কিশন কলম্বোতে ভারত পাকিস্তান ম্যাচের আগে জয়জ্যোতি ঘোষকে খুঁজবেন। ক্রিকেটারদের মধ্যে নানান সুপারস্টিশন থাকে, শুধু ক্রিকেটে কেন, স্পোর্টসম্যানদের মধ্যেও, যে অমুককে ম্যাচের আগের দিন দেখেছি, অমুককে ম্যাচের দুপুরবেলায় দেখেছি, দেখার পর রান পেয়েছিলাম। আর ঠিক উল্টোটা, যে অমুককে দেখেছিলাম রান পাইনি বা উইকেট পাইনি, তাহলে তাদের লক্ষ্য থাকে একে এড়ানো। এবং খুব অবাক লাগবে, কিন্তু যারা এইরকম প্রেশারের মধ্যে থাকেন তাদের এমন সব সংস্কার থাকে যে আপনার আমার অবাক লাগবে, কিন্তু বিশ্বাস করুন তারা সেই সংস্কারগুলো প্র্যাকটিস করেন। আমি পিকে ব্যানার্জিকে দেখেছি দীর্ঘদিন, যে সামান্য একটা কাউকে দেখলেন, আমাকেই 2 বার দেখেছেন, ম্যাচ ড্র হয়েছিল, তারপর থেকে দেখতে পেলে এমন মনে করতেন যেন সামনে কেউ নেই, সামনে একটা দেওয়াল দাঁড়িয়ে আছে। সবাই সুপারস্টিশিয়াস, সৌরভ গাঙ্গুলি, সুনীল গাভাস্কর, কে নন? এবং আমি শিওর ঈশান কিশন তিনিও সুপারস্টিশিয়াস। এবং তার সঙ্গে আগের দিন অনেকক্ষণ আড্ডা মেরেছিলেন জয়জ্যোতি ঘোষ। তারপর ঈশান কিশনের জয়রথ চলছেই। এবং অনেকে বলছেন যে ঈশান কিশনের জন্য ধন্যবাদ দেওয়া উচিত আরপি সিং এবং আরও একজন নির্বাচক প্রজ্ঞান ওঝাকে, যারা ঈশান কিশনকে ফিরিয়ে এনেছেন। আর কাকে ধন্যবাদ দেওয়া একদম উচিত নয়, তার নাম অজিত আগারকর। অজিত আগারকর কিন্তু ঈশান কিশনের জন্য কিছুই প্রায় করেননি, ঠিক যেমন মোহাম্মদ শামিকে তিনি বাইরে রেখেছেন। মনে রাখবেন কল্যাণীতে লাস্ট ম্যাচ যখন খেলা হচ্ছিল, যেখানে মোহাম্মদ শামি 50 করেছেন বেঙ্গলের হয়ে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে, সেখানে আরপি সিং তার সঙ্গে অনেকক্ষণ কথা বলেন। প্রশ্ন হচ্ছে স্বামী কি আবার ফিরবেন, কেউ জানে না। কিন্তু এই ভারতীয় দলটা আজকে কোটলায় যেরকম দৌড়েছে, তাতে মনে হয়েছে যে একটা মেসেজ আছে সাইলেন্ট, যে পাকিস্তান আমরা আসছি, তৈরি থাকো। কারণ পাকিস্তান শিবির অলরেডি লাস্ট ম্যাচটা জিতে নানান কিছু কথা বলা অলরেডি শুরু করে দিয়েছে। পাকিস্তানের ফর্মার যেসব ক্রিকেটার, তারা কথা বলা শুরু করেছেন, যেরকম অতীতে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা বলতেন, ঠিক সেরম পাকিস্তান কিন্তু একটা মেন্টাল প্রেশার রাখা শুরু করে দিয়েছে। সেই সময় ভারতের আজকের পারফরমেন্সটা খুব সর্বাত্মক। মনে রাখতে হবে সূর্যকুমার যাদব রান পাননি, ওপেনিংয়ে সঞ্জু স্যামসন তাড়াতাড়ি ফিরে গেছেন, মাঝখানের দিকে পরপর 2-3টে উইকেট পরপর পড়েছে। সেই অবস্থাতেও ভারত সামলেছে। নামিবিয়া শুরু করেছিল আর্শদীপ সিংকে অ্যাটাক করে। আর্শদীপ সিং 3 ওভারে প্রায় 35-এর উপর রান দিয়ে দিলেন। তখন মনে হচ্ছিল হচ্ছেটা কি, 7 ওভারে 67 এক উইকেটে নামিবিয়া মনে হচ্ছিল রানটা চেস করে দেবে নাকি।
তো তারপরে চলে এলেন বরুণ চক্রবর্তী। আর এই চক্রবর্তীবাবু যখনই আসেন তার গুগলিগুলো খেলতে হিমশিম খাচ্ছে অপোনেন্ট টিম। 67% আজকে যা বল করেছেন তার 67% ছিল গুগলি। ভারতীয় দলের কিন্তু একটা কথা মনে রাখবেন, পাকিস্তানের সঙ্গেও জেতার জন্য বরুণ চক্রবর্তীর কন্ট্রিবিউশনটা কিন্তু ভীষণ ভাইটাল হয়ে যাচ্ছে। বলা যেতে পারে বোলিংয়ে একটা ডিপেন্ডেন্স এসে যাবে যে বরুণ চক্রবর্তীর ওপর আমার বরুণ চক্রবর্তীকে ভালো বল করতেই হবে। পাকিস্তান যদি বরুণ চক্রবর্তীকে মেরে দেয় তাহলে কিন্তু মুশকিল। পাকিস্তান যদি বরুণ চক্রবর্তীকে মেরে দেয় তাহলে কিন্তু ভারতীয় বোলিং কিরম দাঁড়াবে দেখতে হবে। জসপ্রীত বুমরা শুধু ভালো বলই করেননি, দুর্দান্ত একটা ক্যাচ ধরেছেন। আর আমরা এই মুহূর্তে লাইভে পেয়ে গেছি জয়জ্যোতি ঘোষকে। জয়জ্যোতি, গুড ইভিনিং। গুড ইভিনিং গৌতম দা। আরে ঈশান কিষান তো আবার পরের ম্যাচের আগে কলম্বোয় তোমায় খুঁজবে, তুমি কি কলম্বোর টিকিটটা কেটেছো? কি আর করা যাবে, আপনি পাঠালে আমি অবশ্যই যেতাম, কিন্তু কলম্বোতে আমরা যাচ্ছি না। আমরা স্টেডিয়াম বুলেটিনের স্টুডিওতে থেকেই করব সেই ম্যাচটা, দুর্দান্ত ভাবে কভারেজ করব। তবে ঈশান কিষান সত্যি মানে দুর্দান্ত পারফরমেন্স। আজকে ঈশান কিষানের পরিবারের লোকেরা এসেছিলেন এবং তার মা এসেছিলেন, ছেলের পারফরমেন্স দেখলেন এবং তার বন্ধুরাও এসেছিলেন। আর ঈশান কিষান এত দিন পর, 785 দিন পর নিউজিল্যান্ড সিরিজে কামব্যাক করেছেন এবং তারপর বিশ্বকাপের এরকম একটা মঞ্চে এরকম একটা বেপরোয়া ব্যাটিং, জাস্ট অবিশ্বাস্য। তবে আমি একটা কথা বলতে চাই গৌতম দা, সেটা হচ্ছে যে শান পোলক, তার সঙ্গে আজকে কথা হচ্ছিল এবং তিনি এক কথা বলেন, মানে ভারত জিতে যাওয়ার পর কিন্তু তিনি এই কথাটা বলেন, খুব রিমার্কেবল একটা কথা, যে 93 রানে জিতেছে, সব ঠিক আছে, কিন্তু এই ভারত কিন্তু এখনো ছন্দে ফেরেনি। তার কারণ হচ্ছে তিনি পরিষ্কার বলছেন অভিষেক শর্মা খেলবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আজকে সূর্যকুমার যাদবও বলেছেন যে আরো একটা দুটো ম্যাচ হয়তো দেখতে হতে পারে। এবং ভারতীয় ব্যাটিং অর্ডার, আজকে যদি ঈশান কিষানের ব্যাটিংটা বলি, 7 ওভার 1 বল 104 1 উইকেট, সেখান থেকে ঈশান কিষানের আউট হওয়া এবং মাঝখানে হার্দিক পান্ডিয়ার ওই ইনিংস, সেটা বাদে কিন্তু কোনো ব্যাটারি সেভাবে সফল নন। তাই মানে যেটা শান পোলক বলছেন যে একটা চ্যাম্পিয়ন টিমের যে ছন্দ থাকা উচিত, সেই ছন্দে কিন্তু আজকে ভারতীয় দল ধরা দিতে পারেননি। যতই 93 রানে জিতুক, আর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ 50-50, কারণ পাকিস্তান যে উইকেটে খেলছে কলম্বোতে, সেখানে টার্নিং ট্র্যাক এবং পাকিস্তান স্পিনাররা কিন্তু যথেষ্ট ভালো বোলিং করছে। তাই কলম্বোতে কি হবে সেটা বলা খুব মুশকিল গৌতম দা। কলম্বোতে আমার মনে হচ্ছে কুলদীপ যাদবকে হয়তো নেওয়া হবে, সেকেন্ড স্পিনার হিসেবে নেওয়া হতেই পারে একটা সেকেন্ড স্পিনার যদি লাগে, কারণ বরুণ চক্রবর্তীর ডিপেন্ডেন্সটা খুব বেশি বেড়ে যাচ্ছে। হার্দিক পান্ডিয়া খেলায় একজন বোলার বাদ দেওয়া আছে, যেমন আজকে সিরাজ খেলতে পারেননি, বুমরা খেলেছেন। কিন্তু আমি জাস্ট একটা ব্যাপার বুঝতে পারছি না যে অভিষেক শর্মা হয়েছেটা কি। কারণ আগে ছিল কি ইন্ডিয়ান টিমের সঙ্গে ডাক্তার থাকতো না, সেরকম ব্যবস্থা থাকতো না। কালকেই দিলীপ ভেঙ্কসরকার বলছিলেন যে 87 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালের আগে তিনি যখন বমি করেছিলেন রাত্রিরে, পেট খারাপ, কোনো ডাক্তার নেই, মানসিং গিয়ে দূর থেকে একটা ডাক্তার ডেকে নিয়ে এলেন। এখন তো ভারতীয় দলের সঙ্গে ডাক্তার, ডায়েট সমস্ত কিছু থাকে। অভিষেক শর্মা ওয়ার্ল্ড কাপের মধ্যে থেকে কি এমন খেলেন যে তার এইরকম সংক্রমণ হলো নাকি? অবশ্য সূর্যকুমার যাদব অন্য কেউ ক্যাপ্টেন হলে আমি বলতাম যে অভিষেক শর্মা হয়তো পাকিস্তান ম্যাচে খেলবেন, ইচ্ছে করে ভারত বলছে যে খেলবেন না। কিন্তু কথা শুনে মনে হচ্ছে তিনি জেনুইনলি অসুস্থ। তোমার কি মনে হয়? আপনি যেটা বললেন, এই এতগুলো যে কথা বললেন, একদম হুবহু এই কথাগুলোই একজন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার বললেন, আজকে বলেছেন কমেন্ট্রি বক্স থেকে বেরিয়ে এসে। তো সেটাই বলার যে ওয়ার্ল্ড কাপের মতো একটা মঞ্চ, কে বললেন নামটা? আচ্ছা ঠিক আছে, নামটা বলেই দিচ্ছি, আপনার খুব কাছের সুনীল গাভাস্কর এই এক কথা বলেছেন। আমরা কয়েকজন সাংবাদিক ছিলাম এবং তিনি কিন্তু একই কথা বলেছেন, যেখানে এরকম ফেসিলিটিস, প্লেয়ারদের এত কিছু দেওয়া হচ্ছে ফেসিলিটিস, তাদের সময় তেমনটা ছিল না, সেটাও বলছিলেন। সেখানে বিশ্বকাপ চলছে, এরকম একটা ক্রিকেটার অভিষেক শর্মা, তাকে কোন রকম এমন কি হলো যে তাকে খেলানো যাচ্ছে না, বা তার যে রিপোর্ট সেটাও সামনে কিন্তু নিয়ে আসা হচ্ছে না। খালি বলা হচ্ছে স্টমাক ইনফেকশনের জন্য বেশ কিছু টেস্ট করা হয়েছে। গতকাল তিলক বর্মা প্রেস কনফারেন্স করলেন, তিনি বলেন যে অনেকটা রিকভার করে গিয়েছেন, যদি খেলার মতো অবস্থায় থাকে তাহলে হয়তো খেলবেন। আজকে আবার সূর্যকুমার যাদব বলছেন যে একটা দুটো ম্যাচ হয়তো নাও খেলতে পারেন। পুরোটাই কিন্তু একেবারে ঘাটা বলতে হবে যে এইরকম একটা ইন্ডিয়ান টিমের এখন যা ফেসিলিটিস, সেই ফেসিলিটিসে থেকে কি করে ফুড ইনফেকশন হয়,
যেখানে 5 স্টার 7 স্টার হোটেলে ক্রিকেটাররা থাকছেন, তারপরে এরকম কি করে হয়? মানে এটা জাস্ট ভাবা যাচ্ছে না, এবং কিংবদন্তি ক্রিকেটাররাও বুঝতে পারছেন না, কি সুনীল গাভাস্কারও বুঝতে পারেনি যথারীতি, যার জন্য বলছেন। এবং সঞ্জু স্যামসনের কথা বলছে, একটা কথা বলতে হয়, এটাও কিন্তু তিনি বলছিলেন যে সঞ্জু কিন্তু ফর্মে নেই, 3-6 মারতে পারেন, তিনি কিন্তু একদম লয়েই নেই। মানে কৃষ্ণমাচারী শ্রীকান্ত গতকাল বলেছেন যে সঞ্জু স্যামসনের জায়গায় যদি ওয়াশিংটন সুন্দরকে দিয়ে ওপেন করানো যায়, তো এর থেকে বোঝা যাচ্ছে যে কি অবস্থা সঞ্জু স্যামসনের। জয়জ্যোতি, আমি একটু থামাচ্ছি, আমাদের একটা ব্রেক নিতে হবে। ব্রেকের পর তুমি যেও না, থাকো আমাদের সঙ্গে। ব্রেকের পর ফিরে আসছি তোমার সঙ্গে। যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না প্লিজ, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। স্টেডিয়াম বুলেটিন কো পাওয়ার্ড বাই অনলি ওয়াচেস, কো স্পন্সার্ড বাই জ্যাক অলিভ অয়েল এবং গিফট স্পন্সর অ্যাশিওর। কুইজেও আসবো, কিন্তু আপাতত জয়জ্যোতি ঘোষের সঙ্গে। জয়জ্যোতি ঘোষকে আমরা ধরার চেষ্টা করছি এখন। হ্যাঁ, জয়জ্যোতি ঘোষ আছে। আচ্ছা, এখন তো অরুণ জেটলি স্টেডিয়ামে প্রায় ফাঁকা হয়ে গেছে। তোমার এই, আবার আমি অভিষেক শর্মায় ফিরতে চাই, যে অ্যাকচুয়ালি কি হয়েছে আজকে? পাকিস্তান তো সবচেয়ে বেশি ভয় পায় তাকে। ওয়াসিম আকরাম বারবার করে বলছেন অভিষেক শর্মার কথা, গোটা ক্রিকেট বিশ্ব ভয় পায়। এই বিশ্বকাপের লিটারেলি আনক্রাউন্ড পোস্টার বয় হচ্ছেন অভিষেক শর্মা বিশ্বকাপ শুরুর আগে। কি হলো তার? নাকি ভারত, আবার বলছি, নাকি ভারত ইচ্ছে করে অভিষেক শর্মা নিয়ে ধোঁয়াশা তৈরি করছে, কলম্বোতে তাকে ঠিক নামিয়ে দেবে? কি মনে হয় তোমার? হতে পারে, এটা একটা স্ট্র্যাটেজি হতেই পারে। হয়তো আজকের ম্যাচটা ঝুঁকি নিল না, একটু রেস্ট দেওয়া হলো অভিষেক শর্মাকে, একদম বড় ম্যাচেই নামানো হবে, এবং এটা একটা গেম প্ল্যান হতে পারে। এটাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যে সূর্যকুমার যাদব একটু রিল্যাক্সে রাখলো পাকিস্তানকে, অবশেষে দেখা গেল কলম্বোর মাটিতে অভিষেক শর্মা নামছেন। এটাও কিন্তু হতে পারে। আজকে যখন তিনি বলছেন যে একটা দুটো ম্যাচ আরো সময় দিতে হতে পারে অভিষেক শর্মা, সেক্ষেত্রে নাও খেলতে পারেন, সেটা যদি সত্যি হয় তাহলে তো আর কিছু বলারই নেই, যে কেন হচ্ছে, কেন কেয়ার করা হয়নি। এরকম একজন স্টার ক্রিকেটারকে আমরা বারবার বলছিলাম যে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের অন্যতম তুরুপের তাস অভিষেক শর্মা, ভারতীয় টিম ম্যানেজমেন্ট সেটা জানতো, তারপরেও কেন এরকম মানে গাফিলতি, এটা নিয়ে প্রশ্ন থাকছি। আর এটা যদি গেম প্ল্যানের স্ট্র্যাটেজি হয় যে পাকিস্তানকে এখন রিল্যাক্স রাখো এবং তারপরে আমরা নামিয়ে দেবো কলম্বোতে অভিষেক শর্মা, সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমি বলছি যে গাফিলতি টিম ম্যানেজমেন্টের চেয়ে বেশি অভিষেক শর্মা। এখন তো কে কি খাবে সেটা তো খুব বলে দেওয়া থাকে। কিন্তু অভিষেক শর্মা যদি মানে আমি কি খেতে পারেন বাইরে গিয়ে, এমন কি খেলেন যে এইরকম ইনফেকশন হয়ে গেল যে তাকে হাসপাতালে ভর্তি হতে হলো? দিল্লিতে আমরা তো দেখলাম গৌতম গম্ভীরের বাড়িতে ডিনারেও তিনি গেছেন। তিনি যদি এতটাই অসুস্থ হন তাহলে কোচের বাড়িতে ডিনারে গেলেন কেন? নাকি কোচের বাড়িতে ডিনারে যেতেই হবে? গড নোজ। বাট এই জায়গাটা ইন্ডিয়ান টিমে কিন্তু ঘেটে রয়েছে। বোলিংটা বরুণ চক্রবর্তীর উপর এক্সট্রা ডিপেন্ডেন্স, এবং যখনই কোনো বড় ম্যাচ খেলে কোনো টিম, তখন সবাই ধরে নেয় হোয়াট আর দ্য থিংস দ্যাট ক্যান গো হরিবলি রং অন দ্যাট পার্টিকুলার নাইট। সেভাবে আমরা আলোচনা করছি। আদারওয়াইজ যদি যেভাবে 93 রানে ভারত জিতেছে, সেটা কিন্তু একটা দারুণ ফুরফুরে মেজাজে। অবশ্যই গৌতম দা, মানে ভারত এত বড় ব্যবধানে জিতেছে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওই একটা নাম আসছে বারবার, অভিষেক শর্মা। এবং এটা টিম সূত্র থেকে জানা যাচ্ছে যে তিনি অসুস্থ ছিলেন মুম্বাই থেকেই। মানে মুম্বাইতে যখন ডিওয়াই পাটিল স্টেডিয়ামে খেলা হয়, মানে প্রস্তুতি ম্যাচের কথা বলছি আমি, সাউথ আফ্রিকার এগেনস্টে, সেদিন থেকেই কিন্তু তিনি অসুস্থ। কেউ বলছেন ডিহাইড্রেশন হয়ে গিয়েছে, কেউ বলছেন যে স্টমাক ইনফেকশন তো অবশ্যই। মানে সঠিক যে কি কারণ, কি রিপোর্ট, সেটার কিন্তু একেবারে যথার্থ কোনো উত্তর পাওয়া যাচ্ছে না ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। তবে এটা সত্যি একটা ধোঁয়াশা যে অভিষেক শর্মা মানে আগামী কবে কটা ম্যাচ পরে তিনি খেলবেন, তিনি কি কলম্বোতেই নামবেন নাকি আরো একটা দুটো ম্যাচ অপেক্ষা করতে হবে, এটা সত্যি বড় প্রশ্ন। তবে একটা পজিটিভ দিক, সেটা হচ্ছে যে ভারতীয় স্পিনারদের মধ্যে বরুণ চক্রবর্তী, যাকে পিভটার রোল প্লে করতে হতে পারে কলম্বোর উইকেটে, তিনি কিন্তু আজকে ছন্দে ফিরেছেন। এবং ওভারঅল যদি বলি গৌতম দাস, শেষ বেলায় অরুণ জেটলির যে চিত্রটা ফুটে উঠেছে, যে যখন ভারত জিতলো, বন্দে মাতরম ধ্বনিত হচ্ছে এবং মোবাইলের ফ্ল্যাশ, পুরো স্টেডিয়াম জুড়ে মোবাইলের ফ্ল্যাশ, এরকম মুহূর্ত বোধহয় বিশ্বকাপের ম্যাচ জেতার পরেই মানে দেখা যায়। আজকে কিন্তু সেই অরুণ জেটলি স্টেডিয়ামও সেটার ব্যতিক্রম নয়। অবশেষে ফিল গুড মুহূর্ত নিয়ে ভারতীয় ক্রিকেটাররা ড্রেসিং রুমে ফিরেছেন। যতই শেষ 2 ওভারে 5 উইকেটের পতন হোক, যতই অভিষেক শর্মা নিয়ে ধোঁয়াশা থাকুক, অবশেষে ভারত জিতেছে এবং দুটি ম্যাচ জিতে এই মুহূর্তে পাকিস্তানের বিরুদ্ধে কলম্বোর দিকে রওনা হচ্ছে। গৌতম দা,
ঈশান কিশন, আজকে ঈশান কিশন 24 বলে 61, শুধু সেটাই নয়, খেলার আগে আরেকটা দৃশ্য দেখলাম যে যখন ইন্ডিয়ান ক্রিকেটাররা হার্ডল করছেন তখন সেখানে পেপটক দিচ্ছেন ঈশান কিশন। আমি জাস্ট ভাবছিলাম টেলিভিশন থেকে যে সত্যি দেখছি যে একটা ছেলেকে 1 বছর আগে টিম থেকে 1.5 বছর আগে ছেটে ফেলা হলো, সেন্ট্রাল কন্ট্রাক্টে নেই, তাকে বিশ্বকাপের ম্যাচে এনে পেপটক দেওয়া হচ্ছে, যেখানে ক্যাপ্টেন হাজির, কোচ হাজির, ঈশান কিশন পেপটক দিচ্ছেন টিমকে। কি বলবে? খালি একবার ভাবুন, এই ঈশান কিশন বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্টে এখনো নেই, এবং একজন মজা করে বলছিলেন আচ্ছা দাদা, তোমায় ঈশান কিশন লাঞ্চে কালকে কি খাইয়েছে বলো? লাঞ্চে খাইয়েছে, আমি ওটা মানে স্টেডিয়াম বুলেটিনের বাইরে বলছি, মানে আপনাকেই বলছি। না বাইরে না, দেখো ও কি খেয়েছে, কারণ অভিষেক শর্মা সব ভুলভাল খেয়ে অসুস্থ হয়ে গেছে, ঈশান কিশন এবার অসুস্থ হয়ে গেলে মুশকিল। হ্যাঁ, তুমি তো মশলাদার খাবার খাওয়া না, আমার অ্যাটলিস্ট স্টমাক ইনফেকশন হয়নি, দিল্লিতে ঠান্ডাটা অনেক বেশি তাই গলাটা ধরেছে, আদারওয়াইজ আমি ঠিক আছি, মানে পেটের দিক থেকে আমি একদম ফিট এন্ড ফাইন। তো যেটা ওটাই বলার যে ঈশান কিশন সেন্ট্রাল কন্ট্রাক্টে এখনো আসেননি, তাকে নেওয়া হলো 785 দিন পর, এবং তারপরেও মানে তাকে মানে সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ড সিরিজে, তারপরেও তাকে কন্ট্রাক্টে আনলেন না, এবং তারপর আমরা দেখলাম এই আজকের ম্যাচে এরকম একটা পারফরমেন্স এবং টেপটক দিচ্ছেন তিনি। এটাই তো মানে যখন কেউ একদম পিছিয়ে পড়ে কিভাবে প্রত্যাবর্তন করতে হয় সেটার আরেকটা নিদর্শন বোধহয় ঈশান কিশন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতাম এবং একটা কথা বারবার মনে পড়ছিল, সৌরভও বোধহয় এটা বলতেন, আপনি একদম কাছ থেকে কভার করছেন সৌরভকে, যে আমার যতটুকু কন্ট্রোলে থাকার আমি সেটাই করব, আমার হাতে একমাত্র ব্যাট থাকে, এবং আমি যখন খেলতে যাই, ব্যাটিং করতে যাই, সেই সময় কিন্তু ব্যাট ছাড়া কেউ থাকে না, এবং আমার আত্মবিশ্বাসটা থাকে যে আমি রানটা করতে পারবো, বিলিভ, এই বিশ্বাসটা থাকে, এবং সেটার জন্যই কিন্তু আমি সফল হচ্ছি। মানে এর আগে যে ম্যাচগুলোতে তিনি সফল হয়েছেন, সেটা রায়পুরের 32 বলে 76 হোক, তিরুবনন্তপুরমের সেঞ্চুরি হোক, প্রস্তুতি ম্যাচে অর্ধশত রান হোক, আজকের 24 বলে 61 রান হোক, একের পর এক রান, এবং অবশেষে পেপটক তিনি যে দিচ্ছেন, এর থেকে কিন্তু পরিষ্কার যে গম্ভীর দেখিয়ে দিচ্ছেন যে পারফরমেন্স করলে সেটার কিন্তু একটা মানে রেজাল্ট আসবে। এবং একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম সেদিন স্টেডিয়াম বুলেটিনে, ঈশান কিশন দরাজ প্রশংসা করেছেন গৌতম গম্ভীরের। তিনি বলেছেন যে অনেকে অনেক রকম দেখান আপনারা মিডিয়াতে, কিন্তু গৌতম গম্ভীর কুল কাস্টমার, একদম আমার কখনো মনে হয়নি, কখনো ইনসিকিউর ফিল হচ্ছে না আসার পর থেকে যে আমি বাদ পড়ে যাব না। তো এই বিষয়টা তিনি অন্য তার প্রাক্তন কোচকে খোঁচা দিলেন কিনা আমার জানা নেই, তবে তিনি পরিষ্কার বলছেন গৌতম গম্ভীর যথেষ্ট কুল এবং যথেষ্ট ফ্রিডম দেন, এবং সেটা একদম বোঝা যাচ্ছে তার ব্যাটিং দেখেই যে তিনি কতটা ফ্রি ফ্লোতে ব্যাটিং করছেন, এবং কোচের ব্যাকিং না থাকলে সেটা কিন্তু সম্ভব না। গৌতম দা, একটা ছোট্ট বিরতিতে যাবো, তার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ঈশান কিশন যার আমলে টিম থেকে বাদ পড়েন সেই কোচের নাম কিন্তু গৌতম গম্ভীর না, অবাক হয়ে যাবেন, সেই কোচের নাম রাহুল দ্রাবিড়। আসলে রাহুল যে ধরনের খুব ডিসিপ্লিন ছেলে পছন্দ করেন, ঈশান কিশন ঠিক সেরকম নয়, একটু কানে দুল, একটু ট্যাটু, একটু অন্য ধরনের। সো আমার মনে হয়, আমি জানি না এই টিমের কোচ সৌরভ থাকলে ঈশান কিশন বাদ পড়তেন কিনা, বাট ঈশান কিশন তার ক্রিকেটীয় মনোভাব রাহুল দ্রাবিড়ের পছন্দ হয়নি, অজিত আগারকারের তো হয়নি। সো তার ফলস্বরূপ আজকে এই রানগুলো কোথাও গিয়ে তার সমালোচকদেরও কিন্তু ঈশান কিশনের উত্তর যাচ্ছে। একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না প্লিজ, খুব দ্রুত ফেরত আসবো। ফিরে এলাম বিরতির পর। জয়জ্যোতি ঘোষকে ফাইনালি ছেড়ে দিলাম, কারণ বেচারা অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়েছিল অন্ধকারের মধ্যে, লাইট টাইট নিভে গেছে, এখন ওকে ছেড়ে দিলাম। এবার আপনারা যারা, আপনাদের ফোন আমরা বারবার করে আসছিল, নিতে পারছিলাম না, আপনারা যদি ফোন করতে চান ফোন করতে পারেন আমাদের নাম্বারে, সময় যদিও খুব কম। এখন অবধি আপনারা যে টি20 বিশ্বকাপ দেখেছেন, আমার মনে হয় একমত হবেন যে এখন অবধি বিশ্বকাপের সবচেয়ে আবেগবিহ্বল যে স্মৃতি, সেটা কিন্তু ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া কেউ সরবরাহ করেনি, সেটা সরবরাহ করেছেন রামানুল্লাহ গুরবাজ। তার কালকে আউট হয়ে যাওয়ার পর ওই কান্না, লাস্ট বলে আউট হয়ে যাওয়ার পর কান্নাটা দেখে মনে হলো যে ক্রিকেট কতটা মর্মস্পর্শী, কতটা গভীর, এবং কতটা দীর্ঘস্থায়ী ক্ষতি করতে পারে আবেগের। আফগানিস্তান হেরে গেল, সেকেন্ড ম্যাচ হেরে গেল, তাদের পরবর্তী পর্যায়ে যাওয়ার সম্ভাবনা কঠিন হয়ে গেল, সব ঠিক, কিন্তু কোথাও মনে হলো যে 1999-তে ম্যানচেস্টারে এরকম একটা ম্যাচে অ্যালান ডোনাল্ডকে হাঁটু গেড়ে বসে পড়তে দেখেছিলাম, যেন সেই
কি বলবো, মহাভারতের যুদ্ধ হেরে যাওয়ার পর একটা বীরের শেষ আকুতি, আর তারপরে গুরবাজকে দেখলাম। সেই ম্যাচটা বলা হয় ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ম্যাচ। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া, সেখানেও দক্ষিণ আফ্রিকা ইনভলভ ছিল। আর এই ম্যাচটা বোধহয় টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ, যেখানে দুবার সুপার ওভার হয়েছে। দুবার সুপার ওভার হওয়ার পরে গুরবাজ 3টে 6 মেরে দিয়েছিলেন, ফাইনালি তিনি আউট হয়ে গেলেন। রামানুল্লাহ গুরবাজ এখানে দীর্ঘদিন খেলেছেন কলকাতার হয়ে, নাইট রাইডার্সে অনেক ভালো ভালো ইনিংস আছে তার, কিন্তু এই ইনিংসটা আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে তাকে রেখে দিল চিরস্থায়ী। আর ট্র্যাজিক হলে আরও বেশি বোধহয় লোকের মনে থাকে। আমরা কয়েকদিন আগে বলছিলাম সুদীপ ঘরামির 299, 300 হলে যত না মনে রাখতো, লোকে 299কে বেশি মনে রাখবে। আর ট্র্যাজিক কথা বলতে গিয়ে মনে হলো যেন ট্র্যাজিক খবর কালকে রাত্রিরে আছড়ে পড়েছে। আজকে সকালের কাগজগুলোতে, অন্তত ফার্স্ট এডিশন আমি দেখেছি, সেগুলোতে দেখলাম না। এই যার ভদ্রলোকের ছবি আপনারা স্ক্রিনে দেখছেন, তিনি বাংলার একজন অন্যতম সেরা কর্মকর্তা গোপীনাথ ঘোষ, যার বিস্তার শুধু তার খেলায় ছিল না, অর্থাৎ টেবিল টেনিসে ছিল না, বা যে খেলাটা তিনি খেলতেন সে হকিতে ছিল না। তার বিস্তার ছিল জনজীবনে বিভিন্ন ক্ষেত্রে। রোটারি করতেন, পিআর রিলেশনসে পিআরের ম্যানেজার ছিলেন, এবং কি অদ্ভুত, যারা একসঙ্গে কাজ করতেন তিনি এবং সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়। সে মণিশঙ্কর মুখোপাধ্যায় আপাতত হাসপাতালে, খুব ক্রিটিক্যালি অসুস্থ, আর তিনি গোপীনাথ ঘোষ চলেই গেলেন। বয়স হয়েছিল 88। শ্যামপুকুর স্ট্রিটের কাছে শ্যামবাজার এভি স্কুলে পড়াশোনা করেছেন, তার কাছে একটা বাড়িতে থাকতেন। যখন প্রথম বাংলা টেবিল টেনিস হয়, অর্থাৎ যখন বিশ্ব টেবিল টেনিস কলকাতায় আয়োজিত হয় 1975 সালে, যখন প্রথম নেতাজি ইন্ডোর স্টেডিয়াম হলো, তার কর্মকাণ্ডে ছিলেন এই ভদ্রলোক। এবং বিশ্বাস করুন, শুধু একজন ক্রীড়া কর্মকর্তা বললে গোপীনাথ ঘোষকে বোঝানো যায় না। প্রথম বিশ্ব টেবিল টেনিসের আসর, ভাবতে পারেন 1975-এর কলকাতা, 2026-এর নয়। বিশ্ব টেবিল টেনিসের আয়োজন করেন প্রায় একার দায়িত্বে, এবং তারপর দুর্দান্ত একটা টিম তৈরি করেন, যে টিমে অনেকে ছিলেন। একজনের নাম বলতেই হয়, রবি চট্টোপাধ্যায়। এরকম অনেককে নিয়ে তিনি বাংলা টেবিল টেনিসের মোড় ঘুরিয়ে দেন। প্রচুর ন্যাশনাল চ্যাম্পিয়ন এখান থেকে তৈরি করেন। এবং লাস্ট রোববার শেষ অনুষ্ঠানে লন্ডনে গিয়েছিলেন, যেখানে ওই বিশ্ব টেবিল টেনিসের 50 বছর পূর্তিতে একটা অনুষ্ঠান হয়। লাস্ট রোববারও তিনি একটা অনুষ্ঠানে গেছেন অশক্ত শরীরে, আর গতকাল রাত্রিরে চলে গেলেন। আমি আবার বলছি, খুব আশ্চর্য লাগলো যে কোনো কাগজের ফার্স্ট এডিশনে, যদি আমার কাছে ফার্স্ট এডিশনে এসে থাকে, আমি কলকাতার কোনো কাগজে তার মৃত্যু সংবাদ দেখলাম না। হয়তো একটু দূরে সরে গিয়েছিলেন সাংবাদিক থেকে শেষ জীবনে। সুতানুটি পরিষদের অন্যতম উদ্যোক্তা তিনি, এবং কলকাতায় হয়তো ক্রীড়া আন্দোলনে, যেহেতু জগমোহন ডালমিয়ার বিপরীত শিবিরে ছিলেন, ডালমিয়া তখন স্বমহিমায়, তার আভা অনেকটা ঢেকে গিয়েছিল ডালমিয়ার প্রভাবে। কিন্তু যতদিন বাংলার খেলাধুলো থাকবে, তিনি গোপীনাথ ঘোষ চিরস্মরণীয় হয়ে থাকবেন। আবার বলছি, বাংলা টেবিল টেনিসের ইতিহাস যেরকম অনেক বরেণ্য টেবিল টেনিস প্লেয়ারকে বাদ দিয়ে লেখা সম্ভব নয়, তেমনি তাকে গোপীনাথ ঘোষকে বাদ দিয়েও লেখা সম্ভব নয়। বাংলার অলিম্পিক মুভমেন্টের ইতিহাসও তাকে বাদ দিয়ে সম্ভব নয়। সবসময় সাদা পোশাক পরতেন, সাদা শার্ট, সাদা প্যান্ট। আমি রঙিন পোশাকে কখনো তাকে দেখিনি। মোহনবাগান হকি টিমের গোলকিপার ছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি হকি নয়, তার প্রাণকেন্দ্রে ছিল টেবিল টেনিস এবং অন্যান্য অলিম্পিক স্পোর্টস। গোপীনাথ ঘোষের চলে যাওয়া বাংলা ক্রিকেট মহলকে, মাফ করবেন, বাংলা ক্রীড়া মহলকে একটা শূন্যতার মধ্যে ডুবিয়ে দিয়ে গেল, এবং সেটা তার উত্তরসূরি আসতে অনেক অনেক বছর লাগবে, হয়তোবা 30 বা 40 বছর। ফাইনালি কুইজের উইনারটা আমায় বলতে হবে। আজকের কুইজের উইনার অ্যাশিওর, যে উত্তরটা হচ্ছে অনিল কুমার দে বাঁকুড়া থেকে। তিনি, তার উত্তর যোগিন্দর শর্মা। অনেকেই ঠিক উত্তর দিয়েছিলেন, কিন্তু আমরা তাদের মধ্যে ওই লটারি করে বার করেছি। আর আজকের প্রশ্ন 1996-তে পাকিস্তান যখন ভারতে খেলতে এসেছিল কোয়ার্টার ফাইনাল, বেঙ্গালুরুর কোয়ার্টার ফাইনাল, পাকিস্তান টিমের ম্যানেজার কে ছিলেন? খুব বিখ্যাত একজন কেউ ছিলেন। পাকিস্তান টিমের ম্যানেজার কে ছিলেন 1996-এর বিশ্বকাপে, যখন পাকিস্তান বেঙ্গালুরুতে সেই ম্যাচটা খেলতে আসে, যে ম্যাচে ভেঙ্কটেশ প্রসাদ ভার্সেস আমির সোহেল গণ্ডগোল হয় এবং ভারত জেতে? কে ছিলেন পাকিস্তান দলের ম্যানেজার? আজকের মতো এখানেই শেষ করছি স্টেডিয়াম বুলেটিন। সবাই খুব ভালো থাকবেন।
93 রানে জিতে আমরা এখন শান্ত মনে অপেক্ষা করব কলম্বো জয়ের। আজকের মতো বিদায় নিই, শুভরাত্রি।